আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে আবার হঠাৎ করে নতুন আলোচনা শুরু হয়ে গেছে। তিনি এই বাংলাদেশ থেকে যাওয়ার অল্প কয়েকদিন পর হঠাৎ করে বলে ফেললেন যে তিনি টুস করে ঢুকে পড়বেন যে কোনো একটি সময়, এবং তিনি তার সেই যে বাংলাদেশে ঢুকে পড়ার কথা তিনি বলেছিলেন নিজের মুখে তার এক কর্মীর সঙ্গে কিংবা আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে, এবং এই সকল টেলিফোনে যে সংলাপ তা আবার আওয়ামী লীগ বা তিনি নিজে সেটা আবার ফাঁস করে দিয়েছিলেন। এই রাষ্ট্র ব্যবস্থা 17টি বছর ধরে তিনি তিলে তিলে সেই তার যে বাহিনী, তার যারা অ্যালাইড, তাদেরকে তিনি লালন করেছেন, পালন করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। ফলে এই রাষ্ট্র ব্যবস্থার পরতে পরতে তার লোকজন আছে। এই রাষ্ট্রে যে সকল প্রযুক্তি এসেছে, যে সকল ভালো দিক আছে, একই সঙ্গে যে সকল মন্দ দিক রয়েছে, প্রায় সব জিনিসগুলো তার মুখস্থ। ব্যাংকে কয়টি টাকা রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকে কি কি সমস্যা আছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, ডিজিএফআই, এনএসআই, ডিজিএফআই, পুলিশ কতটুকু লাভ দিতে পারে, কতটুকু তাকে উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, সব জিনিস তার মুখস্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেয়ারে বসেছেন, সেই চেয়ারে তিনি 17 বছর প্রচণ্ড প্রতাপ নিয়ে এক নাগারে তিনি চালিয়ে গেছেন। আবার গত 4 মাস ধরে তারেক রহমান সাহেব যে চেয়ারটিতে বসেছিলেন, সেই চেয়ারটিতেও তিনি 17 বছর বসেছেন। ফলে এখানে থেকে তারেক রহমান সাহেব কী করতে পারেন, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস কী করতে পারেন, এই পুরো জিনিসটি তার মুখস্থ। ফলে তিনি ইচ্ছে মতো নাড়ছেন, ইচ্ছা মতো খেলছেন, ইচ্ছা মতো প্রতিপক্ষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছেন। তার ফলে যখন ইউনূস জামানাতে তিনি বারবার আসতে চাইতেন, টুস করে ঢুকে পড়ার চেষ্টা করতেন এবং বলতেন যে আমি আছি, তোমাদের খুব কাছাকাছি, তখন লোকজন ভয় পেয়ে যেত। কোথায় আছেন? কাছাকাছি বলতে কি দিল্লিতে আছেন? কাছাকাছি বলতে কি আগরতলাতে আছেন, শিলিগুড়িতে আছেন, নাকি কোথায় আছেন, নাকি অরুণাচলে আছেন, মেঘালয়ে আছেন, আসামে আছেন? মানুষ ভয় পেত। আর ভয় পাওয়ার কারণও আছে। 17টি বছর তিনি কেবল বাংলাদেশের মানুষকে চুম্বন করেননি, আদর যত্ন দিয়ে লালন পালন করেননি, তিনি শাসন করেছেন, সোহাগ করেছেন, বাম্বু দিয়েছেন, আছাড় দিয়েছেন, আর যেটিকে বলা হয় থাবা দিয়েছেন। বাঘের যেভাবে থাবা, সেভাবে থাবা দিয়েছেন, আর অনেক কিছু। ফলে যারা তার দ্বারা উপকার পেয়েছেন, তার প্রেমে মুগ্ধ, তার আপত্য স্নেহে তারা সবাই আবেগ আপ্লুত। যাদের উপকার করেছেন তারা কৃতজ্ঞ, যাদেরকে ধাওয়া দিয়েছেন তারা দৌড়াচ্ছে তার কথা শুনে, আর মাঝে মধ্যে পিছনে তাকাচ্ছে, এই ধরে ফেললো বুঝি। যাদেরকে বাঁশডলা দিয়েছেন, ইলেকট্রিক শক দিয়েছেন, আয়নাঘরে ঢুকিয়েছেন, গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, কেউ বেঁচে গেছে, কেউ মরে গেছেন, কিন্তু তার পরিবারকে মেরে গেছেন। ফলে অনেকগুলো জায়গা, জনপদ, সব জায়গাতে তিনি একটা আতঙ্কের, ভয়ের, প্রেমের, ভালোবাসার একটা, যাকে বলা হয় জাগরণ, জোয়ার তিনি তৈরি করে রেখেছেন দিল্লিতে বসে। এর ফলে কি হলো, রাজনীতিতে কখনোই শেখ হাসিনাবিহীন রাজনীতি হচ্ছে না। তার যারা প্রবল শত্রু, তারা তাকে মোকাবেলা করার চাইতে তার বিষয়ে আল্লাহর হাতে ছেড়ে দিতে বেশি পছন্দ করছেন। তারা জানেন যে এই ভদ্র মহিলার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কূটনীতি, অর্থনীতি, ধর্মনীতি, দুষ্টুমি,
আরও কিছু যা কিছু আছে সব কিছুতে পরিপূর্ণ। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর এক হাতে রণদুর্য, এটি নিয়ে তিনি খেলেন। কাজেই তাকে জীবিত রেখে, তাকে অস্তিত্ববান রেখে, তার হাতে যে এই মুহূর্তে অস্ত্র আছে, অর্থ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, মোদি আছে, আরও কত কিছু গদি আছে। তো সেক্ষেত্রে কেবলই মাত্র বাংলার সিংহাসনে বসে বা কেবলই মাত্র কোনো একটি রাজনৈতিক দলের অফিসে বসে তার সঙ্গে লড়াই করা, এটা রীতিমতো শিশু সুলভ, বালখিল্য। আপনি ধরুন জামাতের আমির বা সভাপতি ডাক্তার শফিক, বিএনপির সভাপতি জনাব তারেক রহমান, তারপর আমজনতার সভাপতি তারেক, গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরু, তারপর জোনায়েদ সাখী, ববি হাজ্জাজ, এই তো বাংলাদেশের রাজনৈতিক দল এনসিপির নাহিদ ইসলাম। আপনি সবাইকে যার যার অফিসে বসিয়ে দিন। প্রত্যেকটা মানুষ যার যার অফিসে, পল্টন অফিসে, মগবাজার অফিসে সবাই বসে আছে। রাজনীতিতে ধরেন এখন ক্ষমতা আছে তৃতীয় কোনো পক্ষ, চতুর্থ কোনো পক্ষ। আর শেখ হাসিনা সুধার সদন খুলে দিন, ৩২ নম্বর থাকুক, বঙ্গবন্ধু এভিনিউ থাকুক। একটু গভীরভাবে চিন্তা করেন তো যে রাজনীতির পরিবেশটা কি হতে পারে, কি হতে পারে। আপনার কাছে মনে হয় যে আওয়ামী লীগের ধরেন এখানে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা আছে, ইউনূস সাহেব ক্ষমতা আছে, আর এই যে যেভাবে বললাম সবাই যার যার অফিসে আছে, আর শেখ হাসিনাও তার অফিসে আছে, কিচ্ছু করা লাগবে না। কি হতে পারে আপনি নিজে নিজে চিন্তা করেন। অথবা ধরেন তারেক রহমান সাহেব ক্ষমতা আছে, এখন রাজপথে আছে, যেভাবে নাহিদ সার্জিসরা সংসদে নেই বা নাহিদ সার্জিসের রাজপথে আছে, কিন্তু ধরেন তারেক এখন রাজপথে আছে। তো এরকম শেখ হাসিনাও রাজপথে আছে। আপনার কি মনে হয় পল্টন অফিসের সামনে ভিড় বেশি হবে, না কি মগবাজারে ভিড় বেশি হবে, নাকি বঙ্গবন্ধু এভিনিউতে ভিড় বেশি হবে? বিকল্প চিন্তা করেন। এখন তারেক রহমান সাহেবের পরিবর্তে অলনে ছাড়েন শেখ হাসিনা ক্ষমতায় বসেছেন, কি হবে একটু চিন্তা করেন তো। আপনি যেভাবে চিন্তা করেন না কেন, প্রতিটি চিন্তাই আপনাকে কম্পন সৃষ্টি করবে। এই জন্য শেখ হাসিনা ভয় দেখানোর জন্য হোক, প্রয়োজন হোক, অপ্রয়োজন হোক, যখনই তিনি আসার কথা বলছেন সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ কেঁপে উঠছে। আমরা আলোচনা করছি তিনি আসবেন কি আসবেন না। এখন আপনাদেরকে বলি যে তিনি যদি বাংলাদেশে আসেন তাহলে তার আসার ৩টি ক্ষেত্র রয়েছে। একটি হলো একেবারে সম্মানজনক, সহজ সরল পদ্ধতি হলো তার সকল মেশিনারিজ দিয়ে বাংলাদেশের পুরো রাজনীতির অঙ্গন তার জন্য অপরিহার্য করে তোলা, আর প্রতিপক্ষের জন্য জঘন্য, অসহ্য, অস্বাভাবিক, বিস্ময়কর এবং যাকে বলা হয় জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠবে এক্সিস্টিং রাজনীতিবিদদের ব্যাপারে। আচ্ছা বলেন তো এই কাজটি করার শক্তি সামর্থ্য তার আছে কি না? এই গেল এক। ২ নম্বর হলো যে এত ঝামেলা কিছু দরকার নেই। রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত, এনসিপি তাদের সঙ্গে পর্দার আড়ালে তার একটা সমঝোতা হলো, কথাবার্তা হলো, এবং যেভাবে যে এখন একটি পার্লামেন্ট চলছে সমঝোতার মাধ্যমে, যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইলেকশন দিয়েছেন সমঝোতার মাধ্যমে, যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন সমঝোতার মাধ্যমে, এই অভিযোগগুলো যারা করছে সেই রকম একটা অভিযোগ দিয়ে ধরুন এখন পর্দার আড়ালে শেখ হাসিনার সঙ্গে একটা সমঝোতা হচ্ছে, তার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে আসছেন। এর বাইরে দিল্লি এবং আমেরিকা তারা খেলছে এই সরকারের সঙ্গে, শেখ হাসিনাকে নিয়ে খেলছে। এর দুটো পার্ট। একটা পার্ট হলো শেখ হাসিনাকে সামনে রেখে তাকে ভয়, মানে অ্যাজ এ এলিমেন্ট অ্যান্ড অ্যাসিড হিসেবে রেখে প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছে, এটি হলো একটা। আর তারা এখন আসলে সত্যিকার অর্থে চাচ্ছে শেখ হাসিনা আসুন, ক্ষমতায় বসুন এবং তাদের পারপাস সার্ভ করুন, এবং
আরো অনেক অনেক কিছু। এই তিনটি যে সীমা পরিসীমা, তিনটি দৌড়, তিনটি উইন্ডো, এর মাধ্যমে আসলে শেখ হাসিনার ফিরে আসা সম্ভব। এখন তিনি আসলে কি হবে, না আসলে কি হবে, সেটা তো অন্য একটা ভিন্ন বিষয়। এখন তিনি আসবেন কি আসবেন না, সেটি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করে আজকের বক্তব্য শেষ করবো। আমার কাছে যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা আসবেন। শেখ হাসিনা আসবেন এবং তার জীবন, তার অবিচলতা, তার বিশ্বাসতা এবং অতীতে তিনি যা কিছু বলেছেন প্রায় সব কিছু টু দি পয়েন্টে তিনি করে ছেড়েছেন। টু দি পয়েন্টে করে ছেড়েছেন 2 দিন আগে এবং পরে। তো তিনি নিজের মুখে বারবার বলছেন আমি আসব। তারপর তিনি বলেছেন যে এই বছরের মধ্যে আসবো, মানে 2026 সালের মধ্যে আসবো। এবং তার একান্ত আলাপ আলোচনায় তিনি সবাইকে যে কথাটা বিশ্বাস করাতে চান বা আশ্বস্ত করতে চান, সেটা হলো যে পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তার মরে যাওয়ার কথা, গণপিটুনিতে মরে যাওয়ার কথা। যেভাবে তার প্রতিপক্ষরা ফাঁদ পেতেছিল, তাতে গণভবন বা এই ঢাকার রাজপথে তাকে পিষে মারার প্ল্যান ছিল। এবং এটা বাংলাদেশে অসম্ভব নয়। জিয়াউর রহমান সাহেবের মতো জনপ্রিয় মানুষ, বঙ্গবন্ধুর মতো এতটা প্রভাবশালী মানুষ এবং জনপ্রিয় মানুষ, তিনি যে সময়তে তাকে মারা হয় তখনও তিনি জনপ্রিয়। তো সেই মানুষ যদি বাংলার জমিনে এইভাবে নির্মমভাবে খুন হন, তাহলে শেখ হাসিনাকে মারা তো কোনো বিষয় ছিল না। এখানে তিনি অলৌকিকত্ব খুঁজে পান। তার ধারণা যে তিনি বেঁচে আছেন, আল্লাহ তাকে বিশেষ উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি ওখানে বসে রিয়েলিটি বুঝতে পারেননি, এজন্য তাকে মূলত একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে। আর থার্ড হলো, বাংলাদেশের মানুষ, তাদেরকে বোঝানোর দরকার ছিল যে আসলে শেখ হাসিনা কি, তার অবর্তমানে দেশটা কিভাবে চলে এবং কিভাবে চলছে। এই যে তার যে একটা আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসটা তিনি নিজে ধারণ করেন, সবাইকে বলেন, এবং তার সঙ্গে সঙ্গে যে সকল মানুষ দিল্লিতে আছেন, আমেরিকাতে আছেন, পুরো আওয়ামী লীগের গোষ্ঠীটা ঠিক এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করে। এই যে আমি যেগুলো বললাম। এবং আপনি যদি কলকাতাতে আওয়ামী লীগ নেতাদের দেখেন, মনে হবে তারা প্রবাসী সরকার, অন এক্সাইলে না, এখানে আসছে, মানে ভারত ভ্রমণে তারা গেছে, এখন বাংলাদেশে এসে এখন যারা দায়িত্ব পালন করছে তারা ভারপ্রাপ্ত, তারা এসে মানে ক্ষমতা গ্রহণ করবেন, এরকম একটা ভাবসা। তারা এখনও নিজেদেরকে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী বলার পরিবর্তে এক্সিস্টিং এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বলতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেন, কথা চেঞ্জ করে ফেলছে। তো সেই অবস্থাতে অলনে ছাড়েন এই জুন মাসে, যখন তিনি বলছেন যে আমি এই বছরই ফিরবো, মানে আপনার হাতে সময় আছে আর মাত্র 6 মাস, 6 মাস না, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে হায়েস্ট 6 মাসের মধ্যে আপনাকে ফিরতে হবে। এটা ছেলে খেলা বিষয় নয়, কোনো অবস্থাতে ছেলে খেলা বিষয় নয়। এর কারণ হলো, তিনি আবার 2026 সনে এসে যদি আবার বলেন যে আমি আসতেছি 26 সনের পরে, মানে ফেল করার পর যদি 27 সনে বলেন জানুয়ারিতে, তার সেই কাজ মানে হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার সাথে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য, সাবস্ক্রিপশন করার জন্য, লাইক কমেন্টস দেওয়ার জন্য। তো আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতে পারছেন যে আমি আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা যে এবছরের ভেতরেই দেশে আসছেন সেই বিষয়ে কথা বলবো। আপনারা সকলে আজকে সারাদিন দেখেছেন, বিভিন্ন প্রোগ্রামে দেখেছেন, এনডিটিভিতে আমাদের নেত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটি উনি ইমেইলের মাধ্যমে দিয়েছেন। এনডিটিভির একজন সাংবাদিক, উনি ইমেল করেছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছিলেন, সে প্রশ্নের জবাব দিয়েছেন আমাদের নেত্রী। তো সেখানে উনি যেটা বলেছেন সেটা বলেছেন সরাসরি ভাবে যে আমি এবছরই আমার দেশে ফিরব। তিনি, আমাদের নেত্রী, আরো বলেন আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের শক্তির প্রতীক। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে কোনো হামলা দেশের স্বাধীনতা চেতনার উপর হামলার শামিল।
23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করে। এই সময় দেশের বিভিন্ন স্থানে দলের বহু নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপরে ওনারদের যে প্রথম প্রশ্নটা ছিল যে আপনি বহুবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন, আপনার সমর্থকরাও বলেছেন এই বছরের মধ্যেই আপনার প্রত্যাবর্তন সম্ভব, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? সেই জায়গায় আমাদের নেত্রী যা বলেছেন তা একটু আপনাদের পড়ে শোনায়, হুবাহু বাংলা। আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, গণতন্ত্রে ফিরিয়ে আনা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার জন্য গভীরভাবে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করি না। আমি রাজনীতির লক্ষ্য বাংলাদেশের মানুষের কল্যাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটি আমি ন্যায় বিচারের প্রতিফলন বলে মনে করি না। এটি একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসাবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা হয়েছে। অতীতে এমন চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি, নেত্রী বলছেন। এরপর আরও যা বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা ভাই বোন প্রায় সকলকে হারিয়েছি। 21শে আগস্ট আমাকে হত্যা করার উদ্দেশ্যে জ্ঞানের হামলা চালানো হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু প্রতিবারই আমি সেই সব অতিক্রম করে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। জনগণের ভোটে আমি 5বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি, দেশের উন্নয়নের জন্য কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটাই বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ, গণতান্ত্রিক আন্দোলন, দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, সব বাধা, সব ষড়যন্ত্র অতিক্রম করে আমি এই বছরই আমার দেশে ফিরব। এই ছিল ওনার মূল চুম্বক অংশ। এটা হচ্ছে যে মূল চুম্বক অংশ, যে নেত্রী যা বলেছেন। এরপর আরো অনেক প্রশ্ন ছিল, অনেক কিছু উনি উত্তর দিয়েছেন, কিন্তু দেশে ফেরার ব্যাপারে এটা ছিল মূল। তার আপনারা তো প্রশ্ন করতে হয় কেন আমি বললাম যে 16ই ডিসেম্বর, কারণ হচ্ছে যে নেত্রী আজ থেকে প্রায় 1.5 মাস আগে বলেছিলেন যে আমি দেশে ফিরছি। তখন অনেকে আলোচনা করছিলেন, অনেকে বলছিলেন কবে ফিরবেন, এটা কি তারিখকার সেই ঈদের পরে ফেরা এইসব কিনা। সে সবগুলোকে চপেটাঘাত করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি সরাসরি বলে দিয়েছেন 6 মাস, 6 মাসের ভিতরে ডিসেম্বর। তখন বলেছেন 6 মাস, ডিসেম্বর, তার মানে দেখেন এখন ডিসেম্বর হলে আমাদের হাতে আছে আর 6 মাস, 6 মাসের ভেতরেই ফিরছেন। তবে ডিসেম্বরের ভেতরে ফিরছেন, উনি কিন্তু এটা বলেন যে কোন মাসে। এটা এমনও হতে পারে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যে কোনো সময়। কবে, কখন, কোন দিন ফিরবেন এটা হয়তো আমরা 1 মাস 1.5 মাস আগে হয়তো না জানলো, 2-4-5 দিন আগে জানবো যে উনি ফিরবেন। এবং আপনারা সকলেই জানেন যে নেত্রী এখন পর্যন্ত যা বলেছেন তাই করেছেন, কারণ ওনার কাছে মৃত্যু ভয় নেই। উনি জানে যে মৃত্যু আসবে। এতবার হামলা করার পরও যেহেতু ওনাকে মারতে পারেনি, তো এটা একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যখন কাউকে বাঁচায় রাখতে চায়, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার হত্যা করতে পারে না। আল্লাহ না চাইলে তো আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা যখন বলি না যে খোদাই যদি না চায় গাছের একটা পাতাও নড়ে না, খোদাই চায় না, তো আপনারা নেত্রীকে মারবেন কিভাবে? ওনাকে বাঁচিয়ে রেখেছেন কোনো না কোনো একটা কাজের জন্য, এবং সেটা বাঙালি জাতির ভালোর জন্য ওনাকে বারবার বাঁচিয়ে দিচ্ছেন, এবং এটাই বিশ্বাস রাখেন। এবং নেত্রী ফিরবেন, ডিসেম্বরের ভেতরে ফিরবেন বলেছেন, তো উনি ফিরবেনই। এখন কিভাবে ফিরবেন? অনেকে বলছেন যে এয়ারপোর্ট দিয়ে ফিরবেন। তো এয়ারপোর্ট দিয়ে ফিরলে, যেটা পাবলিক আলোচনা করছে, যে এয়ারপোর্ট দিয়ে ফিরলে এয়ারপোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারবো না, হয়তো তার আশপাশে 8-10 কিলোমিটার ঘেরাও করে দিতে পারে আর্মি, সেনাবাহিনী, ওখান থেকে হয়তো ওনাকে তুলে নিয়ে গৃহবন্দী করতে পারেন, এসব বলছেন। আবার আমি এক জায়গায় বললাম যে এমনও তো হইতে পারে যে বজরঙ্গি ভাই, একটা ছবি ছিল না হিন্দি, ওই যে পাকিস্তানি একটা ছোট্ট মেয়েকে, বোবা মেয়েকে দিয়ে আসতে গেল, পাকিস্তান আসতে দিবে না, পরে সেখানে বর্ডার ভাইয়া 2 দেশের লোক বজরঙ্গি ভাইকে নিয়ে আসলো ইন্ডিয়াতে, পাবলিক। সেরকম ঘটনা তো করতে পারে, রাজশাহী দিয়েও ঢুকতে পারে। সেই বর্ডার হাইটা ঢুকবেন, লক্ষ লক্ষ মানুষ জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাবে। আবার এমনও হতে পারে যে উনি আসছেন বলার পর
2 থেকে 2.5 ঘন্টা, কারণ দিল্লি থেকে ঢাকায় আসতে 3 ঘন্টা লাগে। আর 3 ঘন্টার ভিতরে ঢাকা শহর সয়লাভ করে দিতে কি, ঢাকা নারায়ণগঞ্জ আশপাশের জেলার লোকজনই যখন রওনা হবে তখন এমনিই আগুন হয়ে যাবে। এবং উনি আসবেন কিন্তু জনগণের বলে, সেনাবাহিনী পুলিশের বলে না, উনি আসবেন জনগণের বলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, তৃণমূলের নেতাকর্মীর বলে, আম জনসাধারণের বলে। আর সেই দিনে বাঁধ ভাঙা জোয়ার কেউ ঠেকাইতে পারবে না। আপনি অলরেডি দেখতেছেন যে উনি যখন থেকে বলছেন যে আমি দেশে ফিরবো যে কোনো মুহূর্তে, তখন থেকে প্রতিদিন মিছিলের গতি বাড়ছে। আর আজকে এনডিটিভির এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরে রাতের আধারাও মিছিল হচ্ছে। কাল থেকে কি হবে আপনাদের সামনে এই ভিডিওটা যখন যাবে তখন থেকে কত জায়গায় কত রকম মিছিল হবে তা কি বুঝতে পারছেন? এবং আমাদের এই মিছিল ঠেকানোর জন্য, আমাদের এই ঠেকানোর জন্য এই সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আপনারা জানেন যে এই যে 23শে জুন আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল করতে যেয়ে 7 জন যুবক নদীতে, তুরাগ নদীতে প্রাণ হারালো। গতকালকে সারাদিনে 9 জন নোয়াখালীতে মার্ডার হইল। সব মিলে সারা বাংলাদেশে গত 1 সপ্তাহে 275 জন লোককে হত্যা করা হয়েছে। এটা কিন্তু একরকম ক্লিন হার্ট চলছে। এরা বলছে না ক্লিন হার্ট, কিন্তু আর্মি, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই এরা মিলেই ক্লিন হার্ট করছে। আর সব বাইচা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে। সাবধানে থাকেন, তবে মনোবল হারাইয়েন না। নেত্রী আসবে বলছে ডিসেম্বরের ভিতরে, এটা শিওর থাকে। 16ই ডিসেম্বর এই জন্য বলছি যে অনেকে বলছেন যে 16ই ডিসেম্বর বিজয় দিবসের দিনই হয়তো নেত্রী ফিরতে পারেন, হইতে পারে 16ই ডিসেম্বরও ফিরতে পারেন, একদম এক্সাক্ট 16ই ডিসেম্বর হয়তো বিজয় দিবসের দিন ফিরতে পারেন, বা 15ই ডিসেম্বরে রাতের বেলাও ফিরতে পারেন, যে 16ই ডিসেম্বর সরোয়ার্দী উদ্যানে বিজয় দিবস পালিত হবে, তেমনও হতে পারে, হতে পারে না, এর তো কোনো বিকল্প নেই। তবে যে কোনো দিন ফিরবেন, নেত্রী যখন একবার বলে দিয়েছেন ফিরবে, সুতরাং কোমর বাঁধন।